মেয়ে আমাদের তারা ন্যাশনাল টিমের হয়ে আনসারের থেকে খেলছে এবং ক্রিকেটে 3 জন মেয়ে খেলছে। আচ্ছা, ওকে। আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াতে আমাদের আসলে অনেক আমরা অবদান এরকম আছে। জানি যে বাহিনীগুলোতে খেলোয়াড় কোটায় লোক নিয়োগ করা হয় এবং সেই ক্ষেত্রে কি হয়, মানে তাদের কাজ কি শুধু খেলা এবং অনুশীলন, নাকি তাদেরকেও বেসিক প্রশিক্ষণগুলোর ভিতর দিয়ে যেতে হয়? প্রশিক্ষণ তো মাস্ট সবার জন্য। আচ্ছা, প্রশিক্ষণের পরে তারা যাদের যার যে ফিল্ড সেই ফিল্ডে কাজ করবে, সেই ফিল্ডে কাজ করবে এবং খেলা তো সারা জীবন করতে পারে না, একটা সময় তারপরে তার সে আবার রেগুলার অন্য দায়িত্বে চলে যাবে, সে যতদিন চাকরি করবে। সাফিসিয়েন্ট কি বলা যেতে পারে কম্পেনসেশন বলি বা যেটাই বলি না কেন, সেটা কতটুকু হয় সেটা নিয়ে আমরা পরে কথা বলতে চাই। তবে তার আগে একটু জানি যে সঙ্গীতের ক্ষেত্রেও তো আপনারা অনেক ভালো করছেন, আনসার অনেক ভালো করছে, সেখানেও মোটামুটি আপনার কোনো কন্ট্রিবিউশন আছে কিনা একটু? এখানেও আমাদের সংগঠকের কাজ করতে হয়। আমরা ইয়েতে জাতীয় দিবসগুলিতে মহামান্য রাষ্ট্রপতির বাসভবনে অনুষ্ঠান হয়, ওইখানে আমরা পার্টিসিপেট করি। অনেক সময় বিদেশি মেহমান আসলে এক সময় জাতিসংঘের মহাসচিব উনার সামনে আমরা করি, সঙ্গীত পরিবেশন করি। এক সময় লি পেং যখন চীনের প্রধানমন্ত্রী ছিলেন, উনি বাংলাদেশ সফরে আসলে আমাদের আনসার বিটিপির অর্কেস্ট্রা দল সঙ্গীত পরিবেশন করে। তাছাড়া আমরা আমাদের শফিপুর আনসার একাডেমিতে প্রতি বছর সরকার প্রধান একটা আমাদের 12ই ফেব্রুয়ারি আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, ওই প্রতিষ্ঠা বার্ষিকীতে উনি ভিজিট করেন আমাদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। ওই দিন আমাদের এই অর্কেস্ট্রা দল তার সামনে প্রতি বছর আলাদা আলাদা অনুষ্ঠান পারফর্ম করে এবং এছাড়াও আমরা সারা বছর বিভিন্ন জেলায় উপজেলায় আমাদের উন্নয়নমূলক কাজ এইগুলি নিয়ে আমরা প্রোগ্রাম করি। রাষ্ট্রপতির প্রসঙ্গ যেহেতু চলে আসলো, একটু জানতে চাই যে রাষ্ট্রপতি পদক আপনি পেয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড় সংগ্রহ করার জন্য বা কন্ট্রিবিউশন রাখার জন্য, এই কাজটা কি ছিল আসলে? আমরা মূলত যে ভিডিপি বলতেছিলাম, এদের মধ্যে যারা খেলোয়াড় হতে পারবে বলে আমরা মনে করি, আমরা বিজ্ঞপ্তি দেই, তারা প্রাথমিকভাবে আবেদন করে, শফিপুরে তাদের আসে, আমরা এবং আমাদের কোচরা মিলে তাদের দেখি, প্রাথমিক নির্বাচন করি, তারপরে আমরা তাদের ট্রেনিং করি। ট্রেনিং করানোর পরে যারা যোগ্য বলে মনে হয় তাদেরকে আমরা খেলাই আমরা নিয়োগ দেই। আমাদের 2 ধরনের খেলোয়াড় আছে, কিছু খেলোয়াড় চুক্তিভিত্তিক আর কিছু খেলোয়াড় আছে এই যে আমরা ব্যাটালিয়ন বললাম বা এইগুলির সদস্য তারা। আচ্ছা, এবার আমরা একটু ওই জায়গাটাতে আসতে চাই যারা আসলে খেলাধুলা করেন, এবং আমরা এরকম অনেক পেয়েছি যারা আনসারে আছেন কিংবা যারা আসলে তো পাশাপাশি খেলছেন, চুক্তিভিত্তিক যেটার কথা আপনি বলছেন, তাদের যে ভরণ পোষণের ব্যাপারগুলো থাকে বা তাদের যে কম্পেনসেট করার যে ব্যাপারগুলো থাকে, সেগুলো আসলে কতটুকু পর্যাপ্ত, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরছি। মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে একদম প্রথম ঘন্টার শেষ ভাগে চলে এসেছি আমরা। অদিতি এবং কিবরিয়া আপনাদের সাথে রয়েছি, আর আমাদের সাথে অতিথি হয়ে আছেন কৃতি সরকারি কর্মকর্তা নিমাই কুমার দাস। চলে যাচ্ছি তার কাছে। জি, যে প্রসঙ্গে কথা হচ্ছিল যে যারা পার্মানেন্টলি আনসারের সদস্য হয়ে আছেন, খেলাধুলার সাথে জড়িত আছেন, তারা তো অবশ্যই আনসারের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, কিন্তু যারা চুক্তিভিত্তিক আছেন তাদের ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা তারা পান? আমরা মাসিক একটা ভাতা তাদেরকে দেই, যা দিয়ে তারা খেলাধুলাটা ধরে রাখতে পারে এবং তাদের এই যে ব্যক্তিগত খরচ, এর মধ্যে অনেকে স্টুডেন্ট আছেন, তাদের লেখাপড়ার খরচ চলে, অনেকে গ্রামে থাকেন, তার বাবা মার সাহায্য হয় এবং সারা বছর মিলে তারা যে টাকাটা পায় সেটা খুব একটা কম না, খুব বেশিও না। তারা কি অন্য চাকরি করবার মতো সময় সুযোগ পান, মানে যেহেতু খেলাধুলার সাথে একটা প্র্যাকটিসেরও ব্যাপার থাকে? অনেকে করেন, বেশিরভাগই করেন না। আচ্ছা আচ্ছা, না এটা খুবই ভালো যে গ্রামের একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, এটা কৃষকও হতে পারে, এবং সেরকম একজন মানুষ এসে এখানে কাজ করছে, পাশাপাশি কিছু অর্থ উপার্জন করছে এবং দেশের জন্য কিছু কন্ট্রিবিউশন করছে। এবং আমরা বিশ্বাস করি যে সবাই জানি আমরা যে খেলাধুলার সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, আপনি খেয়াল করে দেখেন তারা কিন্তু অপরাধ কম করে, অবশ্যই তুলনামূলকভাবে। হ্যাঁ, অনেক কম করে। আমরা যদি অস্কার পিস্টোরিয়ার কথা বাদ দিই তাহলে এই মুহূর্তে হয়তো কারো নাম বলতেই পারবো না যিনি খেলাধুলা করছেন অপরাধ করছেন। না, এটা দুই একটা তো এক্সেপশন, কখনো এক্সাম্পল হতে পারে না, এক্সাম্পল হতে পারে না। রাইট। বর্তমান সময়ে কি নিয়ে ব্যস্ত আছেন আপনার কাজের ক্ষেত্রে, এবং একসাথে সংসার জীবনটা নিয়েও যদি আমাদেরকে বলেন? সংসার জীবন, আমার কন্যাদের কথা বলেছি। আমার স্ত্রী, উনি একজন সরকারি কর্মকর্তা, উনি নবম বিসিএস এর লাইভ স্টক ক্যাডার একজন কর্মকর্তা, উনি
এখন ডিস্ট্রিক্ট লাইভ স্টক অফিসার হিসাবে কাজ করছেন। এবং আমাদের সংসারের জন্য আমি মনে করি আমার চেয়ে তার কন্ট্রিবিউশন বেশি। সে তার চাকরি পাশাপাশি আমাদের পরিবারটাকেও ধরে রাখছে, তার এই যে কাজগুলো করতে হয়, বাচ্চাদের মানুষ করতে হয়, তার অনেক অনেক কন্ট্রিবিউশন আছে। বাচ্চারা আজকে এই পর্যায়ে আসছে, সে অনেক অবদান রেখেছে। প্রত্যেকটা সংসারে মার অবদান আসলে অনেক বেশি অনেক বাবার বেশি, তুলনায়। অনেক বেশি। এইভাবে যদি আমরা দেখি আর কি। আপনারা দুজনেই যে সরকারি কর্মকর্তা, তো আপনাদের নিশ্চয়ই বিভিন্ন জায়গায় পোস্টিং হয়, তাহলে সংসারের আসলে একজনের ঘাড়েই তো বেশি থাকার কথা দায়িত্বগুলো। কখনো বাবার কাছে বেশি থাকে, কখনো মার কাছে বেশি থাকে। আমার মিসেস সে ডেনমার্কে এমএস করেছে প্রায় 2 বছর। তখন 2000 সাল, বাচ্চারা অনেক ছোট ছিল। আমার তখন ময়মনসিংহে পোস্টিং, ওই বাচ্চা দুটো আমার কাছেই ছিল, সে পড়াশোনা করে আসছে। ওই সময় দেখা যায় যে আমি মা এবং বাবা দুই হিসাবেই কাজ করেছি। বাচ্চাদের ক্ষেত্রে তো বোধহয় ব্যাপারটা এরকম হয়ে যায়, মিস করে, মানে কাউকে না কাউকে সবসময় মিসের মতো থাকতে হচ্ছে। মিস করে। আর আপনাদের কি এই ফ্যাসিলিটিগুলো থাকে না, যেটা আমরা বিরতির সময় আলোচনা করছিলাম, যে ধরেন আপনার পোস্টিং হলো খাগড়াছড়িতে, সে হয়তো ঢাকাতে। এটা সরকারি, দুজনেই যদি সরকারি কর্মকর্তা হন, সম্ভব মতো কাছাকাছি পোস্টিং দেওয়ার একটা নিয়ম আছে, কিন্তু সব ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। দেখা গেল যে আমার যেখানে পোস্টিং পার্বত্য এলাকায়, একটা দুর্গম এলাকায়, সে জায়গায় তার পোস্টিং নাও থাকতে পারে, সেই জন্য অনেক সময় সম্ভব হয় না, নেই। তারপরে বাচ্চাদের পড়াশোনায় হ্যাম্পার হবে, ওই জন্য হয়তো সে কষ্ট করে সেখানে না গিয়ে আগে জায়গায় থেকে গেল, এরকম হয়। এটা সরকারি চাকরিতে দুজন চাকরি করলে এটা মেনে নিতে হয়। রাইট। না, আমরা এই বিষয়গুলো নিয়ে কেন বেশি কথা বলছি, কারণ স্যাক্রিফাইসের জায়গাটা আমরা আমাদের সাধারণ দর্শক যারা রয়েছেন তাদেরকে একটু জানাতে চাই। আমরা সাধারণভাবে ধরে নেই যে আরামের চাকরি, সরকারি কর্মকর্তা হওয়া মানে এই তো একটা সেটেলড লাইফ হয়ে গেল। এবং না, বিষয়গুলি আসলে এইরকম না। আমি যেটা বললাম সেটা ফ্যাক্ট। এবং যারা দম্পতি উভয়ই চাকরিজীবী, তাদের কখনো না কখনো এই ধরনের সমস্যা ফেস করতে হয়। জি, নার্সারি প্রসঙ্গে আমরা ছিলাম একটু হলো, কারণ আপনি নার্সারি, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো একটা আগ্রহের জায়গা থেকে নার্সারিটা করেছিলেন, এবং পরবর্তীতে আমরা শুনেছি যে এটা প্রত্যেকটা আনসার ক্যাম্পে বা ব্যাটালিয়নগুলোতে এগুলোতে করা হয়েছে। আমার ওই জায়গাটায় তৎকালীন মহাপরিচালক মহোদয় পরিদর্শন করেন এবং উনি খুব ইমপ্রেসড হন। এবং তখন উনি ওই সকল ইউনিটে, সকল ব্যাটালিয়ন এবং আমাদের জেলার ইউনিটগুলিতে এই ধরনের নার্সারি করার জন্য উনি নির্দেশ দিয়ে দেন, এবং সেই অনুযায়ী তারা চেষ্টা করে। আপনার এই উদ্যোগটির জন্যই তো আপনি মহাপরিচালক পদক লাভ করেছেন। জি, আমি মহাপরিচালকের 1993 সালে মহাপরিচালকের পদক লাভ করি। বাহ। একটু সাম্প্রতিক সময়ের প্রসঙ্গে আসি, যে এই যে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে সামাজিক প্রতিরক্ষার বিভিন্ন দায়িত্ব তো আপনাদেরকে নিতে হয়। অবশ্যই। তো একটু যদি অভিজ্ঞতার জায়গাতে আসি, এমন কোনো অভিজ্ঞতা কি আছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? সাধারণ মানুষ আসলে ধরেই নেয় যে বিভিন্ন প্রতিরক্ষা বাহিনী মাঠে নেমেছেন, তারা কাজ করছেন, তো তাদের যেটা প্রশিক্ষণ, যেভাবে অস্ত্র হাতে তাদেরকে প্রশিক্ষণ নেওয়া হয় সেভাবেই কাজটা হয়ে যায়, কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি তো আপনাদেরকে হতে হয়। না, আমাদের তো যে কোনো ধরনের সিচুয়েশন ফেস করতে হয়। আর আইন শৃঙ্খলা বাহিনী যে আপনার সবসময় স্মুথলি দায়িত্ব পালন করে তা তো না। এই সময় দেখছেন এই যে বিভিন্ন ধরনের হিকাপস এই যৌথ বাহিনীর মধ্যে তো আনসারের বাহিনী আছে, তো তাদের আর আমাদের কর্মকর্তা এবং সৈনিকরা র্যাবে আছে, এসএসএফে আছে, এগুলা তাদের পোশাক পরে যখন র্যাবে যে মেয়েগুলি কাজ করে, এরা প্রত্যেকেই আনসারের ব্যাটালিয়নের মেয়ে। আমরা আসলে অনেকেই জানি না, ইটস ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো আমরা আসলে অনেক জায়গায় কাজ করছি, হয়তো এইভাবে কখনো বলা হয় না, জানা হয় না, এই জন্য। আচ্ছা, মানবিকতার জায়গাতে আমরা একটু আসতে চাই। সাধারণ একটা কনসেপ্ট মানুষের মধ্যে আছে, সরকারি কর্মকর্তা বলেন বা পুলিশ বলেন, তাদের সাথে সাধারণ জনগণের একটা বিরোধপূর্ণ সম্পর্ক, মানে যারা ইউনিফর্ম পরে ডিউটি করেন, এরকম যে হয়তো বিপদের সময় দেখা গেল পাশাপাশি হয়তো পুলিশ দাঁড়িয়ে আছেন কিংবা একটা আনসার সদস্য দাঁড়িয়ে আছে, হয়তো তার দায়িত্বের মধ্যে জিনিসটা পড়ে না, হ্যাঁ, এবং কিন্তু মানুষ এক্সপেক্ট করে সে যেহেতু আইনের লোক এসে তাকে সাহায্যটা করুক, সেটা যে কোনো ধরনের সাহায্যই হতে পারে, এবং সেই সময়টাতে সেই হেল্পটা পাচ্ছে না। এই জায়গাগুলোতে আপনারা বিশেষ করে আনসারের যারা আছেন বা অন্যান্য যারা যে জায়গাগুলোতে আপনার কাজ করার সুযোগ আছে, মানবিকতার জায়গাগুলোতে ডেভেলপ করার জন্য আপনারা কি ধরনের ট্রেনিং দেন? আমরা তো মানবিকতার জায়গাগুলিতে কাজ করি, আমরা এইরকম করি না তা তো না। তাহলে মানুষের সাথে কমপ্লেইন কেন থাকে? কাজ করতে গিয়ে জীবনও দিতে হয়। প্রত্যেকটা মানুষকে আসলে খুশি করা খুব কঠিন। আর আমরা সবচেয়ে জনবহুল একটা দেশে বাস করি, আমাদের মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রপোর্শন কিন্তু অনেক বড়। যতজন মানুষের জন্য একটা
পোশাকি লোক থাকার কথা তার চেয়ে খুব কম আছে। Right. এই জন্য সবাইকে হয়তো সার্ভ করা যায় না। আর যদি এই কমপ্লেনগুলো বেশি হয় মনে হয় শহর ভিত্তিক, শহরের পপুলেশন ডেনসিটি আরো বেশি থাকে, জি। সেই জন্য সবাইকে সবসময় অ্যাটেন্ড করা হয়তো যায় না। আর যারা এরকম বলেন তারা জাতির কাছে কতটা আসলে কন্ট্রিবিউট করেন, কতটা দায়বদ্ধ, সেটাও নিয়ে প্রত্যেকটা মানুষের জায়গা থেকেই দায়বদ্ধতার একটা ব্যাপার থাকে। কত থাকতে পারে অবশ্যই। জি, সরকারি যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা ধরে নেই যে সরকার যেহেতু পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তাদের আভ্যন্তরীণ নিশ্চয়ই কোনো ল্যাকিংস থাকবে না। আপনার জায়গা থেকে যদি আপনাকে বলতে বলি যে আনসারের কোন জায়গাগুলোতে এখনো আরো কাজ করা প্রয়োজন বা এখনো আরো ডেভেলপমেন্টের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আনসারের ডেভেলপমেন্টের তো সুযোগ আছেই। আমাদের এই যে রেলওয়েতে যেমন আমরা নিরাপত্তা দিচ্ছি, এরকম আরো যে সব কাজ আসবে আমরা সেসবগুলি কাজ করব এবং আমাদের আরো প্রশিক্ষণ দিয়ে আরো আমাদের জনবল বৃদ্ধি করে উৎকর্ষ সাধন করে, যে কথা বলতেছিলেন যে ওই যে অ্যাটেন্ড করা যায় না, আমরা আলোচনা করতেছিলাম, আমাদের সংখ্যা যদি বাড়ানো যায় সেটাও করা যাবে। না, সংস্কৃতির ক্ষেত্রে ইনফ্যাক্ট হতে পারে যে জায়গাগুলোতে আপনি কাজ করছেন, ইনফ্যাক্ট আপনি খেলোয়াড়দের ক্ষেত্রেই বলতে পারেন যে আরো কি কি ধরনের জিনিস সেখানে প্রয়োজন, যেটা আপনাদের ইতিমধ্যে আসলে বর্তমান মহাপরিচালক মহোদয় আসলে সহ অনেকেই অনেক এই ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন, অনেক অবদান রেখেছেন। যেমন আমাদের আনসার বিডিপ একাডেমিতে আমাদের এই বিগত 1 বছরের মধ্যেই সুইমিং পুল হয়েছে, ফুল ফ্লেজেড শেড সহ হ্যান্ডবল ম্যাট কিন্তু একটা দামি জিনিস, অর্ধ কোটি টাকার উপরে এই একটা ম্যাটের দাম। সেই রকম একটা ফুল ফ্লেজেড হ্যান্ডবল স্টেডিয়াম হয়েছে এবং মাল্টিপারপাস শেড হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের আমাদের যে 42টা ইভেন্টে খেলা হয়, সেই একাডেমিতে আমাদের ক্রিকেট প্র্যাকটিস করার জন্য পিচ সহকারে আমাদের মিনি স্টেডিয়াম টাইপ আছে, সেই অবকাঠামোগুলি একাডেমিতে তৈরি করা হয়েছে। সব মিলে একাডেমিতে আপনারা যদি কখনো ভিজিট করার সুযোগ হয় আপনারা দেখবেন, এমনি জায়গাটা বেড়াতেও সুন্দর, আপনাদের আমন্ত্রণ জানাতে পারি। আর খেলাধুলা সবসময় কার্যক্রম চলতে থাকে, একটা আমেজ থাকে অন্যরকম। জি, গ্রামের মানুষদেরকে আরো বেশি সচেতন করার জন্য আপনারা যে ধরনের কাজ করছেন, বা ওখানে গেলে একটা গ্রামের মানুষ খুব সহজেই যারা আসলে ক্রীড়ামোদী বা খেলোয়াড় হতে চায় তারা একটা খুব ভালো একটা এন্ট্রান্স পাবে, সুযোগ সুবিধা পাবে, এই বিষয়গুলো জানানোর জন্য আপনারা কি ধরনের কাজ করেন? এইটা আনসার বিডিপি যে খেলায় আগানো, এবং আমরা প্রতিনিয়তই তাদের অনুরোধ পাই যে আমরা খেলোয়াড় দলে ঢুকতে চাই। তো যেহেতু আমরা আসলে প্রায় বেশিরভাগ জাতীয় পর্যায়ের খেলাতে ভালো রেজাল্ট করি, চ্যাম্পিয়ন বা রানার আপ, সেই ক্ষেত্রে আমাদের ওই মানের প্লেয়ার নিতে হয় বা তৈরি করতে হয়। যাদের মধ্যে সম্ভাবনা থাকলে আমরা সেগুলো তাদেরকে ওইভাবে গ্রহণ করি, এইভাবে তাদের প্রশিক্ষণ দিয়ে তারপরে এটা কি বছরের যে কোনো একটা নির্দিষ্ট সময় নাকি পুরো বছর ধরে চলতে থাকে? না, পুরো বছর ধরে 1-2 জন চলতে থাকে, বেশি সংখ্যায় নেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ে। বছরে একবার প্রতি বছরই যে নেওয়া হয় তা না। এই যে আমরা গত 1 বছরের মধ্যে আমরা প্রায় 400 তো প্রায় খেলোয়াড় নিয়োগ দিলাম। আমাদের যাদের বয়স হয়ে গেছিল তারা আর খেলতে পারবে না, তারা অন্যান্য কাজে চলে গেল, আর নতুন করে আমরা আবার নিয়োগ করলাম। আমরা এখন 9ম বাংলাদেশ গেমসকে টার্গেট করে আগাচ্ছি, যাতে আমরা আমাদের চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারি। একটু ভবিষ্যৎ পরিকল্পনার জায়গাতে আসি। আপনি যেহেতু ক্রীড়া, সংস্কৃতি এবং কৃষি বিষয়ক নানান কাজ করছেন আপনার একদম নরমাল ডিউটিগুলোর বাইরেও, সেগুলো নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই সময়ে আমরা হলো যেগুলো আমরা ক্রীড়াক্ষেত্রে যেগুলো আমাদের টিম ছিল, তার বাইরেও আমরা ক্রিকেটের কথা আগেই বলেছি, আরও একটা টিম করেছি। তারপরে ভলিবলের ছেলেদের টিম ছিল না, সেটা করেছি। হ্যান্ডবলের ছেলেদের টিম ছিল না, সেটা করেছি। তো সেগুলো নিয়ে স্বপ্ন আছে? হ্যাঁ, সেইগুলো লন টেনিসের টিম করেছি। স্বপ্ন সফল হোক, শুভকামনা থাকছে। আমাদের সময়টা শেষ হয়ে গেল, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ, মাছরাঙাকে ধন্যবাদ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জি দর্শক, আমাদের রাঙা সকালের প্রথম ঘন্টা আমরা শেষ করলাম, দ্বিতীয় ঘন্টা শুরুর আশায়। তবে মাঝখানে রয়েছে মাছরাঙা সংবাদ এবং তারপর ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিও আমরা নেব। সাবরিনা অপেক্ষা করছে আমাদের জন্য। সাবরিনা।